আজ বর্ষার নর্থ বেঙ্গল পার্ট 2 সিরিজের দ্বিতীয় পর্ব। কথা দিয়ে গিয়েছিলাম বর্ষায় আবার দেখা হবে, সেই কথা রাখতেই ফিরছি তার কাছে। সেই যেখানে মেঘেরা মানে না কোনো আইন। হ্যাঁ, ঠিক ধরেছ, বর্ষায় তোমাদের জন্য আরো একবার বর্ষার হুইসপারিং পাইন, এমন এক হোমস্টে যার অ্যাম্বিয়েন্স মুগ্ধ করে। চোখ ধাঁধানো ঘর থেকে শুরু করে নৈসর্গিক ব্যালকনি, পাখির গান থেকে শুরু করে পাইনের ফিসফাস, সাথে দারুণ খাওয়া দাওয়া, কি নেই এখানে। যদিও শেষবারের থেকে অনেকটাই পাল্টেছে এই হোমস্টে। যা এক্সপেকটেশন ছিল তার কতটা পূরণ হলো, নতুন কি কি অ্যাড হলো, বাদ গেলই বা কি, সব থাকবে ডিটেলসে। তোমাদের নিয়ে যাব সেরা সেরা কিছু জায়গায়, যার অমোঘ টান উপেক্ষা করা বড় কঠিন। বর্ষার পাহাড় কতটা মায়াবী হতে পারে আবারও তা বুঝবে তোমরা। তাছাড়া রাস্তার বাঁকের গল্পরা তো আছেই। তাহলে শুরু করি আজকের গল্প। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। তো ফাইনালি এই যে পেছনে নেচার ভিউ হোমস্টে ছেড়ে বিদায়ের পালা। দিদি, দাদা, সঞ্জিত দা, ওরা সবাই একসাথে কলকাতা ফিরে যাবে। আমাকে যেতে হবে আরও কিছু জায়গার খোঁজে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, তবে খুব ভালো লাগলো। আবারও থ্যাঙ্কস টু সঞ্জিত দা। সত্যি মানে অফবিট, প্রপার অফবিট এটাকেই বলে। আমি তেন্দ্রাবংয়ে এই সেম ভাইব পেয়েছিলাম, সন্তুকে এসে আবারও সেম ভাইব পেলাম। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে জায়গাটা। আর তোমরা যারা আমার মতো প্রকৃতি প্রেমিক, তোমাদেরও পছন্দ হবে এটুকু আমি শিওর। চলো আপাতত বেরোনো যাক, নেক্সট গন্তব্য অপেক্ষা করছে। চলো টাটা টাটা টাটা। এতগুলো দিন একসাথে থেকে তারপর একা যাওয়াটা একটু মন খারাপের উদ্রেক করে, কিন্তু কিছু করার নেই, এটা আমার কাজ। এবং তোমাদের ভালো ভালো জায়গার সন্ধান দেওয়া, সেটাও আমার কাজ। তবে আমি আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা অলরেডি তোমরা দেখেছো। আমি যাচ্ছি মন্ডলগাঁও। আমি যাচ্ছি তোমাদের সবার প্রিয় হুইসপারিং পাইনসে, আমার প্রচন্ড প্রিয় জায়গা। এবং কেন যাচ্ছি, কারণ বর্ষাকালের মন্ডলগাঁও কেমন, হুইসপারিং পাইনসে বর্ষাকালে থাকার অভিজ্ঞতা কেমন, সেটাই দেখার ইচ্ছে। চলো যাই, মন্ডলগাঁও বর্ষায় কেমন আছে একটু দেখে আসি। সন্তুক থেকে মন্ডলগাঁওয়ের দূরত্ব 32 কিলোমিটার মতো। সময় লাগবে ওই 1 ঘন্টা 20 মিনিট যদি টানা যায়। কিন্তু টানা তো যাব না, তোমাদের ঘোরাতে ঘোরাতে নিয়ে যাব। ঘড়ি বলছে 9:44। এখন দেখা যাক আমরা কটায় পৌঁছই মন্ডলগাঁও। লাভা রোডের কাছে আসতেই দেখলে ল্যান্ডস্কেপ কেমন মেঘেদের দখলে চলে গেল। আমার মতে এই লাভা রোডকে মেঘ মুলুকের রাস্তা তকমা দিয়ে দেওয়া উচিত। যতবারই আসি এই রহস্যের মেঘ যেন কাটতেই চায় না। এই ওয়েদার আমার অসম্ভব প্রিয়। আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমি কতটা উপভোগ করি এই আবহাওয়া। এই যেমন এই জায়গাটা দেখো, রাস্তার দুদিকেই খাদ এখানে, আর এই খাদ বেয়েই উঠে মেঘ দখল নেয় এলাকার। দারুণ না? উফ, মাথার উপরের গাছগুলো দেখো কেমন অশরীরী বলে মনে হচ্ছে না? এই যে দেখতে দেখতে 6 মাইলে পৌঁছে গেছি। এখান থেকে পাইন বনের মধ্যে দিয়ে একটু উঠলেই ঋষভে যাওয়া যায়। চিন্তা নেই, আজ হয়তো সময় হবে না, কিন্তু খুব তাড়াতাড়ি ঋষভকেও এক্সপ্লোর করতে আসবো, কথা দিলাম। চলো আপাতত আগে তোমাদের একটু লাভার পাইন বনে নিয়ে যাই। এই ওয়েদারে অনবদ্য লাগবে। এই হচ্ছে লাভা পাইন ফরেস্ট। লাভা পাইন ফরেস্টে 10 টাকা এন্ট্রি লাগে। আগে অনেকবার দেখিয়েছি এই পাইন ফরেস্টটা। এখন নামলাম পার্টিকুলারলি এই বর্ষায় কি অপূর্ব লাগছে সেটা দেখানোর জন্য। আর সবসময় তো বলি পাইনের সাথে মেঘের একটা অদ্ভুত সম্পর্ক। এই যে পুরো ম্যাজিক্যাল হয়ে রয়েছে পুরো জায়গাটা। গাছের শিকড়গুলোই সিঁড়ির কাজ করছে আর কি। প্রচুর পাতা পড়েছে। এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট করা। গাছটা কিভাবে গোড়া থেকে ভেঙেছে আর কি।
লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না, আর ব্রিজ হয়েছে। আবার ব্যাক টু সেই মায়াবী পথ। লাভা বাজারের দিকে যাচ্ছি আমরা। নেক্সট গন্তব্য লাভা মনাস্ট্রি। এই হচ্ছে সেই কাগু থাকছেন লিং মনাস্ট্রি বা লাভা মনাস্ট্রি। যতবার আসি একই দৃশ্য চোখে পড়ে। মেঘ একদম হুড়মুড়িয়ে নামে এখানকার পাইন বনের উপর দিয়ে, এই যে হুড়মুড়িয়ে নামছে। এটা জুলাই মাস, আজকে 19 তারিখ। টুরিস্ট একদম নেই বললেই চলে, একদম ফাঁকায় ফাঁকায় ঘুরছি। অসম্ভব শান্তি পাচ্ছি ঘুরে। পাখি ডাকছে দেখো। আর এইটা হচ্ছে লাভা মনাস্ট্রির পেছনের ভিউ পয়েন্ট। এই হচ্ছে এই মুহূর্তে এখানকার ভিউ। ওই পাহাড়ের ঢালটায় একটু রোদ পড়েছে, বাকি পুরো মেঘের চাদরে ঢাকা। এই অ্যাটমসফিয়ারে লাভা মনাস্ট্রিকে কিন্তু আগে দেখিনি, এরকম ভেজা লাভা মনাস্ট্রি। যাওয়ার পথ পুরো ভেজা, মনাস্ট্রি ভেজা, আশেপাশের গাছপালা ফুল সব ধুয়ে দিয়ে গেছে প্রকৃতি। অসাধারণ। ওই যে বেলটা পড়লো, ওটা ওনাদের প্রেয়ারের বেল। কি অদ্ভুত একটা গায়ে কাঁটা দেওয়া অনুভূতি হচ্ছিল যখন প্রেয়ারটা শুনছিলাম। মানে অদ্ভুত একটা সাউন্ড, আমি বলে বোঝাতে পারবো না। বাট আমি এই প্রথম শুনলাম ওনাদের এই দুপুরের প্রেয়ার আর কি। অনবদ্য। গাড়ি থেকে নামতে বাধ্য হলাম, তার কারণ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একদম কোলাখামের গেটের মুখ। এই যে ওনারা কাজ করছেন, এখান থেকে ডান দিকে গেলে এই কোলাখাম। বাঁ দিকে কি অবস্থা দেখো, রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে বৃষ্টিতে, ধসে রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে। বর্ষাকালে শুধু এই একটাই ভয়, বাকি অসাধারণ লাগে পাহাড়। আসলে এত কনস্ট্রাকশন বাড়ছে না পাহাড়ে, প্লাস এখানে ওখানে টানেল হচ্ছে। নিজেদের সুবিধার্থেই আমরা পাহাড়কে কাটছি, ভাঙছি, মারছি পাহাড়কে। পাহাড়ও কতদিন সহ্য করবে, তাই না? তারও তো একটা স্যাচুরেশন পয়েন্ট আসে। আর তাছাড়া আমার মনে হয় পাহাড় বড্ড অভিমানী। তারও নিশ্চয়ই মনে হয় যারা আমার কথা ভাবছে না আমি তাদের কথা কেন ভাববো। যাই হোক, এবার চলো গাড়ি ভাড়াটা একটু বলে দিই তোমাদের। এনজেপি থেকে যদি মন্ডলগাঁও আসতে চাও, ছোট গাড়িতে 3000 থেকে 3500, আর বড় গাড়িতে 3.5 থেকে 4000 টাকা মতো পড়ে। আর নিউ মাইল থেকে আসতে চাইলে ছোট গাড়িতে ওই 2 থেকে 2500 টাকা, আর বড় গাড়িতে 2.5 থেকে 3000 টাকা মতো পড়ে। এবার আসি যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তোমাদের কাছে। আসলে কি বলতো, আমার কাছে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথের গল্পেরা অনেক বেশি প্রিয়। তাই তোমাদের যদি লেংদি মনে হয় স্কিপ করে মেন পার্টগুলো একটু দেখে নিতে পারো। আর যদি আমারই মতো প্রকৃতি পাগল হয়ে থাকো তাহলে থেকে যেও প্লিজ। আশা করি নিরাশ হবে না। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30টায় নতুন নতুন গল্প নিয়ে হাজির হই, তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। শেরপাগাঁও মনাস্ট্রি ওঠার আগেই ডান দিকে এরকম একটা মাঠ আছে। 9 সাইড বা 10 সাইড ফুটবল গ্রাউন্ড তো হবেই। এগুলো আমাকে খুব টানে, বহুদিন ফুটবল খেলিনি, বহুদিন। এই হচ্ছে শেরপাগাঁও মনাস্ট্রি, সুন্দর ছোট্ট ছিমছাম মনাস্ট্রি একটা। এই হচ্ছে এদিককার ভিউ। এগুলো ফুল ঝাড়ু গাছ, আর এগুলো সম্ভবত কোয়াশের গাছ। জল নামছে রাস্তা দিয়ে।
Sangye chodange do fakrechu Kulla zaksa daksa dasishu Domi yaku chade dundubu Jampe geko আমাদের প্রেয়ার চলছে। অদ্ভুত সুর না প্রেয়ারটার? অদ্ভুত একটা সুর, মন কেমন করে দেওয়া সুর আর কি। হালকা একটা শিরশিরানি, গায়ে কাঁটা দেওয়া একটা ব্যাপার ঘটে, কিন্তু এটা বাস্তব। আমি লাভা মনেস্ট্রিতেও দেখলাম, এখানে যেমন মহিলাদের কণ্ঠে চলছে, ওখানে পুরুষদের কণ্ঠে ছিল। দুটোর দুরকম অ্যাপিল আছে আমার কাছে, আমার যা মনে হলো। দারুণ। সত্যি নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে দুটো মনস্ট্রিতেই ঠিক প্রেয়ারের সময়টায় পৌঁছালাম। যাই হোক, কখনো কাদা রাস্তা তো কখনো অপেক্ষাকৃত ভালো রাস্তা পেরিয়ে আমরা চলেছি মণ্ডলগাঁওয়ের দিকে। এই যে বাঁ দিকে অপূর্ব চা বাগানটা দেখছো, এর নাম শ্যামা বেয়ং টি এস্টেট। বাইরে আপাতত বৃষ্টি, তাই এখন দাঁড়াচ্ছি না, কাল সাইট সিং এর সময় দেখাবো তোমাদের। লাস্ট টাইম যখন এসেছিলাম হুইসপারিং পাইন্সে, তখন কিন্তু একদম হোমস্টে অব্দি গাড়ি যেত না। সেই রাস্তা ঠিক করে দিয়েছে সিদ্ধার্থ দা, তো এখন একদম হোমস্টের মুখ অব্দি গাড়ি যায়। তো যারা বয়স্ক, লাস্ট ভিডিওতে আমার মনে হয়েছিল যে বয়স্কদের একটু চাপ হবে, কিন্তু আর সেই সমস্যা নেই, একদম হোমস্টে অব্দি গাড়ি যায়। বিশ্বাস করো, রাস্তাটা দেখেই আগের বারের সব মেমোরি তাজা হয়ে গেল। মনে পড়লো সন্ধ্যায় এই রাস্তা দিয়েই হেঁটেছিলাম আমরা, কি যে মায়াবী ছিল সন্ধেটা। এই সেই আমার প্রিয় পাইন বন, আর এই হলো আমার সেই প্রিয় হোমস্টে বা প্রিমিয়াম হোমস্টে যাকে বলা যায়। গতবার আমি, সৌরদীপদা, জয়ন্তীদি, অরিন্দমদা সবাই মিলে একসাথে ছিলাম। অনিন্দদাও এসেছিল। 102 নম্বর রুমে আমি ছিলাম। তো এবারও প্রথম দিন 102 নম্বর রুমেই থাকছি, আমি 2 দিন থাকছি এখানে। অলরেডি যে ফিলটা পেলাম, বর্ষায় প্রান্ত ফিরে পেয়েছে, সবুজে সবুজ ছয়লাপ আগেও ছিল, এখন সেই উজ্জ্বলতাটা আরো বেড়ে গেছে। রুম ট্যুরটা একবার দেখিয়ে নিই চলো। এইটা হচ্ছে 102 নম্বর রুম। দুটো কুইন সাইজ বেড রয়েছে, যেখানে দুজন আরামসে শুতে পারবে, দুজন 4 জন। এখানে একটা আলমারি রয়েছে, এদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে। বেসিনের সাথে এই যে যন্ত্রটা, এটাই কিন্তু গরম জল পড়ে। আয়না রয়েছে, যা যা আধুনিক অ্যামিনিটিস দরকার সব রয়েছে। এবং এখানে যেহেতু ঠান্ডা হয় খুবই, খাওয়ার পর বা যে কোনো সময় হাত ধোয়ার জন্য প্রচন্ড ঠান্ডা জল পাওয়া যায়, তাই ওই ছোট্ট যন্ত্রটা লাগানো, খুব কাজের যন্ত্র, গরম জল বেরোয়। এদিকে দুটো চেয়ার, ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, ওখানে 4টে কাপ দেখতে পাচ্ছি এবং চায়ের কিট দেওয়া রয়েছে। খুব সুন্দর সুন্দর দুটো পেন্টিং। এই হচ্ছে পাইন বন। এখানে অনেকটা সময় কেটে যায়। তোমরা যারা পাহাড়ে নিরিবিলিতে 2 দিন বা 3টে দিন থাকতে চাও, এসে জাস্ট অবসর যাপন করতে চাও, এই হুইসপারিং পাইন্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশনস হতে পারে তোমাদের জন্য। মণ্ডলগাঁও ভীষণ ভালো একটা জায়গা, আর এর আশেপাশে পায়ে হেঁটে ঘোরার অনেক কিছু আছে। এখানে এসে এতটাই মোহিত হয়ে পড়েছিলাম যে সময় আর খিদে কোনোটারই খেয়াল ছিল না। ফাইনালি বিশাল যখন খাবার দিতে এলো, বুঝলাম পেটে ছুঁচোয় ডন মারছে, তাই শটান বসে পড়লাম। লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, কোয়াশের তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, সেঁকা পাঁপড়। 700 টাকার প্যাকেজে লাঞ্চে এগুলোই আসে। স্বাদ কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ ডান, ঘড়ি বলছে 3:40। চলো পোস্ট লাঞ্চ ওয়াক করি। এই আমার গ্রুপ চলে এসছে, চল। এই হচ্ছে সেই জায়গা, আমার সেই পছন্দের জায়গা। আলাদাই লাগে, আলাদাই লাগে। এই হচ্ছে আমাদের হুইসপারিং পাইন্স। পেছনে পাইনের জঙ্গল, এপাশেও পাইনের জঙ্গল, এদিকেও কিছু পাইন গাছ। দারুণ না?
বর্ষায় আলাদাই হয়ে যায়, সব জায়গা আলাদাই হয়ে যায়। এইটা হুইসপারিং পাইন্সের টেন্টের সেকশন। এই যে কাঠের বেড়া দেওয়া, এখানে একটা ওখানে একটা, এই দুটো টেন্ট লাগানোর জায়গা রয়েছে। যেহেতু বর্ষাকাল তাই এখন টেন্ট লাগানো হয় না। আর এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় কত রকমের পাখি ডাকছে, বুঝতে পারছো? এটা কিন্তু পাখিদের জন্য স্বর্গরাজ্য। ইনফ্যাক্ট এখানে হর্নবিলও আসে। কি অপূর্ব লাগছে। সবুজের কত রকম শেড দেখো। এখানে ডিপ সবুজ, এখানে হালকা, আর ডিপের একটা গ্রেডিয়েন্ট। এখানে হালকা সবুজ, কোথাও 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 হলুদ, সবুজের মধ্যে কোথাও হলুদের পাট মিশে আছে, কোথাও বাদামি দেখতে পাচ্ছি। কত রকমের কালার, আর কত সপ্রতিভ সবুজ। সময় কেটে যায় এখানে। প্রকৃতি এত উজাড় করে দিয়েছে নিজেকে, এ সময় ঠিক কেটে যায়। চলো আর একটু যাই। এই রাস্তাটা মনে হচ্ছে না উপরে গিয়ে হারিয়ে গেছে। এই হচ্ছে আশেপাশের ভিউ। একটা পোকা ডাকছে, শুনতে পাচ্ছ? টিক 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 টিক। মনে হচ্ছে নাকি পেরেক ঠুকছিল। টিক 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 টিক। মেঘ মেঘে জায়গাটা কি অপূর্ব হয়ে গেছে। মেঘের রাজ্য বেসিক্যালি। এখানে কিন্তু হরিণ দেখতে পাওয়া যায় সকালবেলা। হরিণ জল খেতে আসে এই সব জায়গায়। এখানে একটা বার্ড হাইডও করা আছে নিচে। ওই যে ওখান থেকে একটা রাস্তা নিচে নেমে গেছে জঙ্গলের মধ্যে। ওই রাস্তায় গেলেই বার্ড হাইডটা পাবে। আর হরিণ আসে অনেক সময়, কপাল ভালো থাকলে হরিণ দেখতে পাবে। পেছনের রাস্তাটা কি অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে না হারিয়ে গেছি। আহা, পুরোটা বাদ দিলে জাস্ট এইখান থেকে এইটুকু ফ্রেম যদি ফটো করা যায়, মনে হবে সাদা থেকে একটা গাছের ডাল ঝুলছে। অসাধারণ। চলো বিকেল বেলাটা একটু ঝান্ডি থেকে ঘুরে আসি। পায়ে হেঁটে ঘুরবো, কিন্তু তৈরি থেকো। ড্রাইভার দাদা বলছে মন্ডলগাঁও কেন নাম, সেটার একটা ছোট্ট গল্প বলল। আগে এখানে মানে মন্ডল মানে লোকাল ভাষায় যে বড় লোক বা ধনী, যার কাছে টাকা পয়সা আছে, প্রতিপত্তি আছে, প্রভাব প্রতিপত্তি। তো এই গ্রামে সেরকমই একজন থাকতেন একটা সময়, যার জন্য তাকে মন্ডল ভেবে সেই গ্রামের নাম দেওয়া হয়েছে মন্ডলগাঁও। আগে এখানে এলাইচির চাষ হতো, তো সেই এলাইচির চাষ করে তিনি ব্যবসা করে ফুলে ফেপে ওঠেন এবং মন্ডল হয়ে ওঠেন বেসিক্যালি। সেই থেকে মন্ডলগাঁও। তো এই মন্ডলগাঁওয়ের দূরত্ব ঝান্ডি থেকে মাত্র 4 কিলোমিটার। তাই তোমরা মন্ডলগাঁও এলে আমি তোমাদের সাজেস্ট করব ঝান্ডিতে একটু সময় কাটিও, ভালো লাগবে। আপাতত আমরা যাচ্ছি ঝান্ডি ভিউ পয়েন্টে। সামনেই রয়েছে ঝান্ডি ভিউ পয়েন্ট। আমি ঝান্ডিতে আগেরবার এসেও এখানে কিন্তু আসিনি, এই প্রথম আসছি এটায়। চলো দেখা যাক। ভিউ তো এখন কিছুই পাবো না, তবে বেশ রাস্তাটা তো দেখলে। আর আমি এরকম মেঘ ঢুকছে, মেঘ ঢুকছে। ফেরার পথটা আমি ঠিক করেছি হেঁটে ফিরবো। এই হচ্ছে ঝান্ডি ভিউ পয়েন্ট। হাওয়া হচ্ছে বেশ, মেঘ ঢুকছে বেসিক্যালি। হাঁটা শুরু করলাম।
এই হচ্ছে নামার রাস্তা, অনবদ্য রাস্তা, অনবদ্য। মানে বৃষ্টি ভেজার পর আলাদাই প্রাণ ফিরে পেয়েছে এরা। পুরো সবুজ দেওয়াল উঠে গেছে এখান থেকে, অপূর্ব অপূর্ব লাগে। বর্ষার পর পাহাড় আলাদাই হয়। হালকা ইলশে গুড়ি বৃষ্টি বলে না, একদম সেরকম বৃষ্টি হচ্ছে, আর চোখে মুখে লেগে একটা রিফ্রেশমেন্টের কাজ করছে। এই দেখো রাস্তা, দেখো, উফ, আহা। এদিকে সবুজ ঢাল, আর ওদিকে সবুজ ঢাল বরাবর মেঘ নামছে। পাখি উড়ে যাচ্ছে একের পর এক। মন্ডলগাঁও এলে অবশ্যই একটু হেঁটে ঘুরো, আলাদাই আনন্দ পাবে, অন্য রকম অভিজ্ঞতা হবে, অন্য রকম এক্সপিরিয়েন্স হবে। এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা যদিও এক, তবুও বাংলায় বললে তার গুরুত্বটা আমার কাছে একটু বেশি মনে হয় আর কি। তো হেঁটে ঘোরার অভিজ্ঞতাই আলাদা। এই যে হুইসপারিং পাইন্সে আমি এখন আছি, এই হুইসপারিং পাইন্সটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির। তো যাদের বাজেট একটু কম, ঝান্ডিতে আমি অলরেডি ইষ্টি কুটুমে ছিলাম, তোমরা জানোই যারা ঝান্ডির ভিডিও দেখেছো। সিদ্ধার্থধারী আরেকটা দারুণ প্রপার্টি আছে ইষ্টি কুটুমের জাস্ট উল্টো দিকে, তাসি ডেলেক হোমস্টে। তো তোমরা সেখানেও আসতে পারো। তাসি ডেলেক থেকে এটা তো পুরো অ্যাক্সেসেবল আর কি, পায়ে হেঁটে। হুইসপারিংয়ে থাকলে একটু তোমাকে আসতে হবে, গাড়িকে বললে গাড়ি একটু এগিয়ে দিলে তোমরা বাকিটা হেঁটেই আসতে পারবে। দূরে একটা পাখি ডাকছে, আর সামনে ঝোড়া নেমে গেছে, বর্ষার জল সেই ঝোড়া দিয়েই নিচে চলে যাচ্ছে। সে সাউন্ড পাচ্ছ তোমরা আশা করি। এই গোটা রাস্তাটা শুনশান একটা রাস্তা, যেখানে আমি একা হাঁটছি। গাছটা কি অপূর্ব লাগছে দেখো, পুরো মনে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সাপ পুরো এইভাবে ফনা তুলে রয়েছে। এই গাছটা পুরো এইভাবে ছটা সাপ মনে হচ্ছে এইভাবে ফনা তুলে রয়েছে। অনেক ক্লিয়ার ডে এইখানে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। ফুল রেঞ্জ দেখা যায় না, একটু কেটে বাদ যায়, কিন্তু এইখানটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। মেঘ ঢুকছে, মেঘ, কত তাড়া এইসব মেঘেদের। মনে হচ্ছে যেন অফিস টাইম অফিস করতে বেরিয়েছে সব, সেই রকম তাড়া নিয়ে যাচ্ছে। অসাধারণ, কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে যেন ছোট ছোট ব্যাঙগুলো হয়, ব্যাঙগুলো ডাকছে পাশ থেকে। কি অপূর্ব লাগছে মাঘটা, উফ। ভিজে পথ, আশেপাশে ভেজা ঘাস, ভেজা গাছ, আর বাতাসটাও, এখানকার হাওয়াটাও ভেজা, মনকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। পাখি ডাকছে, শুনছো? হা 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 হা। মিউজিক থেরাপি, নেচারের মিউজিক থেরাপি এটা। এটা একদম মানে মরমে গিয়ে বেঁধে আর কি, এই ডাকগুলো একদম মানে ভেতরে গিয়ে প্রবেশ করে। নেচারের মিউজিক থেরাপি, এর কোনো সাবস্টিটিউট নেই, এর কোনো সাবস্টিটিউট নেই।
সন্ধে হতে না হতেই এই অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, অ্যাম্প্লিটিউডটা শোনো, ঝিঝির। আলাদা আলাদা জায়গা। বাপরে বাপ, এই যে সিদ্ধার্থ দা যার কথা বলছিলাম, চেষ্টা করছে কিন্তু মানুষটা। আমি যেটা সবচেয়ে ভালো লাগে সিদ্ধার্থ দার, আগেও বলেছি যে এই মানুষটা এই ইন্ডাস্ট্রিতে এসে ইন্ডাস্ট্রির ভালো হয়েছে, এবং যে যে খামতিগুলো ছিল এই হোমস্টেটার, যদিও প্রিমিয়াম ক্যাটাগরি হোমস্টে, গাড়ি ঢুকতো না, গাড়ি ঢোকার রাস্তা ডান, এই যে চত্বরটা, এই যে চাতালটা দেখছো, এটা ওপেন ছিল, শেড পড়ে গেছে, এটা ডাইনিং হবে না, ওপেন ডাইনিং। ওপেন ডাইনিং হবে না, এখানটা গ্লাস বসে যাবে, প্যানেল গ্লাস, মানে ওপেন স্লাইডিং। আর ওপরটা তো আজকেই কমপ্লিট হয়ে যাবে, তুই দেখতেই পাবি। আর ওই জায়গাটা বারবিকিউটাও আমাদের ওপেন ছিল বৃষ্টির সময়, ওটা একদম মনে আছে, মনে হয় হ্যাঁ হ্যাঁ, আমরা বারবিকিউ করতেই পারিনি। হ্যাঁ, তো এখন আর সেই সমস্যাও শেষ, ঠিক আছে। আর আগামী দিনে আশা করি হয়তো মেবি অক্টোবর নভেম্বর মাসের ওপরে আমি ট্রিপলে কটেজ করছি। আচ্ছা, ওই তোমার যে ফুড প্যাকেজ, এটা অনেকে বলে প্রচন্ড বেশি, সেটা আমি মেনু কার্ডটা দেবো, মেনু কার্ডটা আমার মনে হয় দর্শককে একদম দেখিয়ে দেবো একদম। এক আর 2 নম্বর, আমরা যে 700 টাকার প্যাকেজে দিই, সে 700 টাকার প্যাকেজে আমরা যদি লাঞ্চ থেকে শুরু করি, লাঞ্চের মধ্যে ভাত মানে ফাইন রাইস, তার সঙ্গে ডাল, পাঁপড়, স্যালাড তো থাকছেই, তার সঙ্গে একটা ভাজা, একটা সবজি, মাছটা আমাদের কাছে কম্পালসারি, ঠিক আছে। মাছ মানে কাতলা মাছ, 120 গ্রামের পিস আমাদের। আর এর বাইরে যেটা, সেটা হচ্ছে যে আমরা চাটনিটা প্রোভাইড করি, সন্ধেবেলা স্ন্যাক্স, তার সঙ্গে কফি আসবে। কফি কি থাকে? হ্যাঁ, স্ন্যাক্সে কোনোদিন ভেজ পাকোড়া থাকে, কোনোদিন অনিয়ন পাকোড়া থাকে। কোনো স্পেশাল গেস্ট যদি বলে যে আমরা 2 দিন ধরে থাকছি, একদিন আমাকে ভেজ মোমো করে দিন আর একদিন পাকোড়া করে দিন, সেটাও করে দেওয়া যাবে, দ্যাট ক্যান বি ডান। বা উনি যদি কোনো এক্সট্রা চার্জে ভেজ মোমোর জায়গায় চিকেন মোমো চায়, আমরা একটা নমিনাল চার্জে সেটাও কনভার্ট করে দেবো। আর নাইটে আমাদের থাকে রুটি বা ভাত, যেটা প্রেফারেন্স, তার সঙ্গে ডাল, সবজি। জেনারেলি ভাজাটা সকালের দিকে যদি আমরা আলু ভাজা করি, মানে যেটা ভাতের সঙ্গে খায়, রাত্রির বেলা আমরা জেনারেলি রুটির সঙ্গে হলে বেগুন ভাজাটা দিই, ঠিক আছে। বেগুন ভাজা হতে পারে, কাঁকরোল ভাজা হতে পারে, এই ধরনের যেগুলো রুটির সঙ্গে আমরা খেয়ে থাকি। তার সঙ্গে চিকেন, আমাদের চিকেনের কিন্তু 60 গ্রামের একটা পিস, ঠিক আছে। আমরা প্যাকেজে 3 পিস প্রোভাইড করি, মানে একটা লোকের 180 গ্রাম চিকেন। পরের দিন সকালবেলা আমরা লুচি তরকারি, তার সঙ্গে একটু সিমাইয়ের পায়েস। কেউ যদি ব্রেড বাটার খায় তাহলে ব্রেড বাটারের সঙ্গে মিষ্টি। আবার কেউ যদি আলুর পরোটা খায় তাহলে আলুর পরোটার সঙ্গে আচার, আচারের সঙ্গে দই, দইয়ের সঙ্গে আবার মিষ্টি। এবার মিষ্টিটা অনেকে প্রেফার করে না, বলে যে আমি মিষ্টি খাবো না, তার বদলে একটা বয়েলড এগ, সেটাও দ্যাট ক্যান বি ডান, এটা কোনো অসুবিধা নেই। আমরা রুম রেন্টে অফ সিজনে হয়তো 10% ডিসকাউন্ট দিই, কিন্তু আমরা খাবারে কোনো ডিসকাউন্ট দিই না। আমাদের 700 টাকা প্যাকেজটা সিজনেও 700 টাকা, অফ সিজনেও 700 টাকা। কেননা আমরা প্রথম কথা হচ্ছে স্ট্যান্ডার্ড তেল, ঠিক আছে, রিইউজেবল, আমাদের তেল কোনো রিইউজেবল হয় না, ঠিক আছে। উল্টে আমাদের কিচেনে ঢুকে কোনো গেস্ট যদি চেক করতে চায়, মানে উই উইল বি ভেরি মাচ হ্যাপি ফর দ্যাট। মোদ্দা কথা, সিদ্ধার্থটাকে কথা বলতে দিচ্ছে না, মানে জায়গাটা বুঝতে পারছো তো। আর আমার যেটা বলার, দেখো ব্যাপারটা হচ্ছে, চাল 2 টাকারও হয়, চাল 200 টাকারও হয়, ডিফারেন্স তো আছে। তো আমার কিন্তু মনে হয়নি 700 টাকাটা বেশি। হ্যাঁ, অনেক হোমস্টে আছে যেখানে হয়তো 450-500 টাকায়ও পাওয়া যায়। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে, প্রথম কথা এই জায়গাটার একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে, সেই এক্সক্লুসিভ জায়গায় একটু প্রিমিয়াম চার্জেস তো হয়। তো তোমরা এলে বুঝতে পারবে সার্ভিস কেমন। এবং যেটা আমার আবারও বলছি, সিদ্ধার্থদা সার্ভিস দিতে এসেছে, যে কারণে যে যে জিনিসগুলো নিয়ে সমস্যা ছিল, ইনফ্যাক্ট আমার এক দিদি ঘুরে গেছেন সিদ্ধার্থদার টাস্কার টি কাউন্টি থেকে, যেখানে আমি যাব খুব তাড়াতাড়ি। তো সেখানে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটাকে অ্যাড্রেস করে সিদ্ধার্থ দ্বারা ম্যানেজার পর্যন্ত পাল্টে ফেলেছে। সেইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা যে ফিডব্যাকগুলো দিচ্ছি বা আমি এসে যে ফিডব্যাকগুলো দিয়েছি সেগুলোর উপর কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই, এবং আমি তোমাকে বলবো যে যেরকম আছো এরকমই থাকো। থ্যাংক ইউ।
ম্যাজিক্যাল হয়ে রয়েছে চারপাশটা, জাস্ট ম্যাজিক্যাল। মানে এরকম একটা সন্ধে কাটাবো বলেই কিন্তু এই বর্ষায় আমার হুইসপারিং এ আসা। এখানে পাইনের হুইসপার সত্যি সত্যি শোনা যায়, নামটাও সার্থক। হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া, আর এই যে সেই পাইন বন। মেঘ ডাকছে, গাছের ফাঁক দিয়ে লাইটগুলো বেরোচ্ছে, অপূর্ব লাগছে। এই অঝোর ধারায় বর্ষার গান, সন্ধ্যায় স্ন্যাক্সে ভেজ মোমো, হুইসপারিং এর অভিজ্ঞতাকে যে আরো মেমোরেবল করে তুলছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই আমার। প্যাকেজ ডিনারে ছিল ডাল, আলু ফুলকপির তরকারি, মটর পনির আর চিকেন। এই পনির আর চিকেন কিন্তু অল্টারনেটিভ। খাবার যথেষ্ট ভালো ছিল। ঘুম যখন ভাঙল, বাইরে বৃষ্টি তখনও তার গান থামায়নি। হালকা ঠান্ডা হাওয়াও যোগ্য সঙ্গত করছে তালে তালে। দরজা খুলতেই এক মুঠো ঠান্ডা হাওয়া জাপটে ধরে একটু কাঁপিয়ে দিয়ে গেল, আর চোখে মুখে ঝাপটা মেরে গেল এই দৃশ্যমান সিক্ত সবুজেরা। বৃষ্টি হয়ে কুয়াশা অনেকটা কেটে গিয়ে আকাশ ক্লিয়ার হয়ে গেছে। ওই জায়গাটা কি অপূর্ব লাগছে, হচ্ছে মেঘের চাদর আর কি, দুটো পাহাড়ের মাঝখানে। লাস্টবার এইখানে হরিণ দেখেছিলাম, এই জায়গাটা। হাওয়া হচ্ছে দেখো, অসাধারণ। আমার এই জায়গাটা এত প্রিয়, এত প্রিয়, মন ভালো হয়ে যায়। এই যে রাস্তাটা দেখছো, আগে যখন গাড়ির রাস্তা ছিল না তখন এই রাস্তা দিয়েই হেঁটে উঠতে হতো। যদি আমায় পার্সোনালি জিজ্ঞেস করো তো আমি বলবো আমার এই রাস্তাটা বেশি প্রিয়। সুন্দর হাওয়া হচ্ছে, গাছের গায়ে মস হয়েছে দেখো। কি হলো আবার, কেন? হ্যাঁ, কি চাই? কি চাই তোমার? কি চাই? ওই যেখানে যাচ্ছি সেখানে এসে হাজির হচ্ছে। কাল প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, তো কারেন্ট নেই, সেই কারণে জেনারেটর চলছে এখানে। কিন্তু হুইসপারিং পয়েন্টসে 24x7 জেনারেটর এর ব্যবস্থা আছে, ব্যাকআপের ব্যবস্থা আছে। তো কারেন্ট অফ হলেও লাস্টবার আমরা যে যে জিনিসগুলো ফেস করেছিলাম, মানে লাস্টবার ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট অফ হয়ে গেছিলো, বেশ কিছুক্ষণ কারেন্ট অফ ছিল, তো সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই রেকটিফাই করা হয়েছে, প্রত্যেকটা জিনিস। ব্রেকফাস্টে রুটি সবজি বা পুরি তরকারি অপশানে রয়েছে, তো আমি অর্ডার দিয়েছিলাম পুরি তরকারি। তো পুরি তরকারি আর সিমাইয়ের পায়েস এটা থাকে। যারা রুটি সবজি নেয় তাদের জন্য বোধহয় মিষ্টি থাকে। ঘড়ি বলছে 9:24। ড্রাইভার দাদা এসে গেছে, একটু সাইট সিং এ বেরোবো। কি নাম দাদা? দিবস। 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 দিবস, দিনের বেলা দিবসদার সাথে যাচ্ছি, চলো। কোথায় কোথায় যাচ্ছি দেখি, রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। নকদারা বা ডাবলিং ভিউ পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট, এগুলো প্ল্যানে ছিল, মানে এগুলো এখান থেকে কভার করা যায় আর কি। তোমরা কিন্তু লাভা লোলেগাঁওয়ের যত সাইট সিং আছে সবই করতে পারবে এখান থেকে, সবই অ্যাক্সেসিবল আর কি। চলো আগে তোমাদের নিয়ে যাব সেই চা বাগান স্যামাবেয়ংয়ে, যেখানে গতকাল দাঁড়াতে পারিনি। এখন এসেছি স্যামাবেয়ং টি স্টেটে।
ঝকঝকে ওয়েদার, আর বৃষ্টিতে ধুয়ে গেছে শ্যামাবয়ং। আর এই শ্যামাবয়ং থেকে এই ভিউটা আমি আগে কোনোদিন পাইনি। এই বর্ষাকাল বলেই সম্ভব, এটা ভাবা যায় না। এই যে চলো যাই একটু দেখি। বর্ষায় প্রাণ ফিরে পাওয়া পাহাড়, বর্ষায় সতেজ হয়ে ওঠা শ্যামাবয়ং, আর সামনের ক্রিস্টাল ক্লিয়ার, মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর যত বাতাসে যত ইমপিউরিটি ছিল, বাতাসে যত কুয়াশা ধোঁয়াশা সব ছিল, সব কেটে গেছে। কেটে গিয়ে যে ক্লিয়ার ভিউ পাচ্ছি শ্যামাবয়ং থেকে, সেটা আমি আগে কোনোদিন পাইনি। আগে আমি 3-4 বার এসেছি। জাস্ট দেখো, এটাই মনসুন ম্যাজিক, এটা বর্ষার ম্যাজিক। এটা আর অন্য কোনো ঋতুতে হয় না। মানে হ্যাঁ, শীতকালে খুব ক্লিয়ার থাকে স্কাই, সব ঠিক আছে, কিন্তু এই একটা বর্ষা হয়ে যাওয়ার পর মেঘ আর যে ক্লিয়ারিটি থাকে অ্যাম্বিয়েন্সে, সেইটা কিন্তু শীতকালে হয় না বস। আলাদা আলাদা আলাদা। এই যে জাস্ট ভিউটা দেখো, এই রাস্তা দিয়ে যাচ্ছি, শুধু ভিউটা দেখো। ওপেন হচ্ছে ল্যান্ডস্কেপ। উফ, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো, গায়ে কাঁটা দিচ্ছে আমার। আহা, এটা কি? এই হচ্ছে এখানকার ভিউ। এই যে গাছটা একাকি কতদিন দাঁড়িয়ে কে জানে। অসাধারণ না? এর কোনো তুলনা হয়? এটা বর্ষা ছাড়া পাওয়া অসম্ভব, বর্ষাকাল ছাড়া এই জিনিস সম্ভব না। কি লাগছে! গতরাতের বৃষ্টি যেন প্রকৃতির সব মলিনতাকে ধুয়ে দিয়ে গেছে, তাই না? হুইসপারিং এ আসলে অবশ্যই তোমরা ছাঙ্গে ফলসকেও কিন্তু সাইট সিং এর মধ্যে রাখতে পারো। কোলাখামের জঙ্গলটা পেরিয়ে ছাঙ্গে ফলস ট্রেক করে যেতে পারো, কিন্তু ছাঙ্গে ফলস গেলে আর অন্যগুলো করা যাবে না। আর আমার পায়েও একটু ব্যথা, মানে চোট পেয়েছি আর কি, পা মুচকেছে কালকে, তো সেই জন্য ছাঙ্গে ফলস নামার রিস্কটা এই সময় নিতে পারবো না। যদিও এখন প্রচন্ড জল ছাঙ্গেতে, দারুণ লাগতো, কিন্তু মুশকিল হবে উঠতে, তাই ছাঙ্গে ফলস গেলাম না। চলো আর কোথায় কোথায় যাই সেটা ক্রমশ প্রকাশ্য। তবে ফার্স্ট এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। যা ক্লিয়ার ওয়েদার, ডাবলিং ভিউ পয়েন্ট থেকে যদি এরকমই ক্লিয়ার থাকে আমাদের পৌঁছানো অবধি, দারুণ ভিউ পাবো। লাভা লোলেগাঁওয়ের মোটামুটি যত সাইট সিং আছে তার মধ্যে এই নকদারা লেক থেকে শুরু করে গুম্বাদারা, আমরা ডাবলিং যাচ্ছি, জেরং, লাভা মনেস্ট্রি, লোলেগাঁও পার্ক, এগুলো সব কিন্তু মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা, ডিপেন্ডিং অন কোন গাড়ি তোমরা চুজ করছো। বড় গাড়ি হলে একটু বেশি লাগে, ছোট গাড়ি হলে 3.5, 3.5 ওই এই রেঞ্জে ঘোরাফেরা করে। তো অনেক কিছু দেখার আছে, অনেক কিছুই দেখার আছে। আর এই যে রাস্তাটা, রোড জার্নিটা, আমি তো সবসময় বলি যে গন্তব্যটা আমার কাছে আসল নয়, জার্নিটা অসাধারণ। আবার দাঁড়ালাম, আর কারণ সামনের এই ভিউ জাস্ট দেখো। দারুণ, ওখান থেকে মেঘ যাচ্ছে, আর এই হচ্ছে কালিম্পং সামনে। লেয়ারে লেয়ারে পাহাড় আর লেয়ারে লেয়ারে মেঘ জমে রয়েছে। জঙ্গলের ডাক শুনছো? সাধারণ না? এই যে এই জায়গাটা খেয়াল করো, এই রাস্তাটা ডাবলিং ভিউ পয়েন্ট আর জেরং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে। তবে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, এই রাস্তাটাকে আমার হুবহু কোলাখামের রাস্তা বলে মনে হচ্ছে। চলো দেখাই ডাবলিং ভিউ পয়েন্ট থেকে কি ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে একটা গ্লাস ওয়াক বা স্কাই ওয়াক টাইপের করেছে। ডানদিকে ঘোরাবো? ডানদিকে ঘোরাবো না, আর একটু যাই, স্কাই ওয়াক থেকেই দেখাই এখান থেকে কি ভিউ পাবে। এখানে ফটো জোন করা রয়েছে,
কিছু। এখানে একটা দোলনা, এখানে একটা দোলনা, এরকম বসার জায়গা রয়েছে। পেছন দিকে এরকম পাইন বন দেখা যায়, আর একটা ক্যাফেও আছে। আর এইটা হচ্ছে ডাবলিং 360 ভিউ পয়েন্ট। ওয়েদার যদি এরকম ক্লিয়ার থাকে, ডাবলিং তোমায় মুগ্ধ করবেই, এটুকু বলতে পারি। এরকম 360 ভিউ সচরাচর পাওয়া যায় না কিন্তু। যাই হোক, চলো এবার আমার ওয়ান অফ দ্য ফেভারিট পয়েন্টসে যাব, জেরং ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউ পয়েন্ট পেছনে, আমরা আরেকটু সামনে যাব জেরংয়ে, আর একটু গিয়ে দেখি অ্যাটলিস্ট যাওয়া যায় কিনা। তবে তার আগে পেছনে আসছি কারণ একটা ফ্রেম চোখে পড়েছিল, সেই ফ্রেমটা আমি তখন দাঁড়াইনি। এখন মনে হলো যে এই ফ্রেমটা মিস করা উচিত হবে না। এইটা হচ্ছে এই দিককার ভিউ। হাওয়া হচ্ছে, অসাধারণ হাওয়া হচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই ঠান্ডা হাওয়া। যে ফ্রেমটার কথা বলছিলাম, যে রাস্তাটা দিয়ে এসছি, রাস্তাটা একটা ন্যারো রাস্তা, রাস্তার দুদিকেই ভিউ। আর এই যে গাছটা, এই গাছটাকে নিয়ে অসাধারণ একটা ফ্রেম আছে। চলো ফ্রেমটা কেমন দেখে নেওয়া যাক। এই হচ্ছে গাছটা, আর এই হচ্ছে ফ্রেম। আহা হা হা, কি লাগছে। এই যে এবার সোজা জেরং ভিউ পয়েন্ট। এই জেরং ভিউ পয়েন্ট কিন্তু আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট ইন নর্থ বেঙ্গল। আমি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি। খুব আন্ডার রেটেড একটা জায়গা, খুব কম লোক আসে, ডাবলিং হয়ে অনেকেই ফিরে যায়, কিন্তু জেরং এর একটা আলাদাই ভাইব আছে। জেরং এ একটু ট্রেক করে নিচে নামতে হয়, একটু হাঁটতে হয়। যাদের একটু হাঁটুর জোর আছে, একটু মনের জোর আছে, তাদের জন্য এই পয়েন্টটা কিন্তু ওয়ার্থ ইট, অসাধারণ লাগে। আমাদের দিবস ভাইও কিন্তু প্রথমবারই যাচ্ছে আমার সাথে, ওর কেমন লাগে চলো দেখি। মনে হচ্ছে জেরং ভিউ পয়েন্টে যাওয়া যাবে হেঁটে। এই যে জেরং এ যাওয়ার রাস্তা, কিন্তু এটা আগে টিকিট কাউন্টার ছিল, টিকিট কাউন্টারের এখন এই বেহাল দশা। খুব সম্ভবত এখানে মদ খেয়ে ঢুকতে দেয় না বলে লোকজন আসে না, আমার মনে হচ্ছে তাই, সেই জন্য এর কোনো প্রচার নেই। কিন্তু দারুণ জায়গা। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার মতো মানসিকতা যাদের, তাদের দারুণ লাগবে। এই যে পার্ক বা ভিউ পয়েন্টটাতে যাওয়ার রাস্তায় এরকম ছোট ছোট বোর্ডে কিছু লাইফ কোটস রয়েছে, যেমন লাইফ ইজন্ট অ্যাবাউট ফাইন্ডিং, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইয়োরসেলফ। এই হচ্ছে যাত্রাপথ। এখানে লেখা, বি ক্রেজি এনাফ টু বিলিভ ইউ ক্যান ডু এনিথিং ইন লাইফ, ইউ আর ব্রেভার দেন ইউ বিলিভ, স্ট্রঙ্গার দেন ইউ সিম, অ্যান্ড স্মার্টার দেন ইউ থিঙ্ক। মানে সব কিছু কিন্তু একটা পজিটিভ ভাইব দেয়, এবং সত্যি বলছি এই পয়েন্টটা খুব ভালো। কেন জানি না মেনটেন হয় না, মানে এখনো যে অবস্থা, জিনিসটা দেখে একটু রুগ্ন দশাই মনে হচ্ছে, কিন্তু এই ভিউ পয়েন্টটা মারাত্মক একটা ভাইব আছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, হেঁটে নামছি, আমি সত্যিই জানি না এখানে অ্যাকচুয়ালি মদ খেয়ে ঢুকতে দেয় না, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেই কারণেই হয়তো এটা প্রচারের আলোয় নেই। ঝিঁঝি ডাকছে প্রচন্ড। এখানে শীতকালে প্রচুর প্রজাপতি ঘুরে বেড়ায়, প্রচুর। আর এই দেখো, এই হচ্ছে ভিউ পয়েন্ট। আহা, অসাধারণ। ফ্রেমস গুলো দেখো কি লাগছে। এই যে ন্যাড়া গাছ, নিচে লোহার ফেন্সিং, আর এই সামনে এইরকম মেঘ ছড়িয়ে আছে নিচে। कैसा दादा? इधर आइए, इधर देखिए क्या है। ये बहुत बढ़िया है। माने
আমি সত্যি বলছি, আবারও বলছি, প্রচণ্ড আন্ডাররেটেড। এত ভালো ভিউ পয়েন্ট খুব কম আছে নর্থ বেঙ্গলে, খুব হাতে গোনা আছে। এখান থেকে এই ক্লিফ, এটা পুরোটাই ক্লিফ, একদম ক্লিফ, আর নিচে এই গ্রামের ভিউ, সামনে এই ভিউ আমার গায়ে কাঁটা দিচ্ছে, লিটারালি গায়ে কাঁটা দিচ্ছে। দূরে সমতল নদী দেখা যাচ্ছে, সম্ভবত তিস্তা, রঙ্গিত, এগুলো। এখানে মেঘ ঢুকছে হু হু করে। অসাধারণ অসাধারণ। নিচে পাথরের গায়ে বুদ্ধর মূর্তি খোদাই করা। এখানেও কিন্তু নামা যায়, একটা রাস্তা আছে, কাঠের সিঁড়ি আছে। অসাধারণ অসাধারণ লাগে। উফ, নিচটা কি লাগছে! হ্যাঁ, এই রকম জায়গা যদি প্রমোট না পায়, এই রকম জায়গা যদি প্রচারের আলোয় না আসে, তাহলে আমি জানি না আর কি, মানে কোন জায়গাগুলো আসবে। এর কি বেহাল দশা জায়গাটার কত পোটেনশিয়াল আছে, কি অদ্ভুত শান্তি আছে এখানে, কিন্তু তাও মানুষজন আসে না, ডাবলিং থেকে ফিরে যায়। এই যে নিচে লালচালা বাড়িটা, কি অসাধারণ লাগছে। আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে মেঘ উঠছে উপরে। এখান থেকে নিচে নামা যায়। চলো নামি, একটু দেখে আসি। একটু সাবধানে নামতে হবে। এইরকম একটা সরু জায়গা দিয়ে আমরা নামছি, টপ টপ করে জল পড়ছে, পাথরের গায়ে শ্যাওলা ধরে আছে। লাস্টে একটা নড় করে দাও, দেখো। হ্যাঁ, এই যে এইরকম একটা জায়গা, এইরকম একটা জায়গা কেউ আসে না। তোমরা যদি যারা মেঘপিয়নকে ভালোবাসো, যারা মেঘপিয়নের ব্লগ দেখতে ভালোবাসো, যারা আমার মতোই সমমনস্ক, প্লিজ এসো জেরং ভিউ পয়েন্টে। এবং এই ভিউ পয়েন্টটাকে একটু, যারা প্রকৃতি প্রেমিক, তাদের চোখের সামনে তুলে ধরো। অসাধারণ জায়গা এটা। যারা আসছো না তারা অনেক কিছু মিস করছো, এটুকু বলতে পারি। कैसा लगा दादा? बहुत बढ़िया, फर्स्ट टाइम आया, अच्छा जगह लेके आया आपने। अच्छा ना? बहुत बहुत खुश हो गया। हाँ। আজ আর দুটো পয়েন্ট কভার করব। যারা বোটিং করতে ভালোবাসো, আজকের নেক্সট পয়েন্টটা তাদের জন্য, নকদারা লেক। রাস্তায় যেতে যেতে এরকম কতগুলো ঝর্ণা যে পড়ছে, এবং পুরো রাস্তাটা একদম শুনশান রাস্তা। একটা ছেলে দেখলাম বসে আছে একা রাস্তার মাঝখানে, চুপচাপ কিছু একটা করছে কাঠি নিয়ে। অদ্ভুত স্লো লাইফ এখানকার। আর এই স্লো লাইফের মধ্যে দ্রুত গতিতে একমাত্র যেটা নামছে সেটা হচ্ছে এই ঝর্ণা। চলো, আবার গাড়ি দাঁড় করালাম, তার কারণ হচ্ছে একটা গাছটাকে দেখাই। কত বছরের পুরনো গাছ জানি না, কিন্তু শাখা প্রশাখা বিস্তার করতে করতে পুরো রাস্তাটা ছেয়ে ফেলেছে। অনেক বড়, অনেক পুরনো গাছ। জানি না আর কতদিন থাকবে, কিন্তু যতদিন থাকবে মানুষকে ছায়া দেবে। তারপর আজকের ট্যুরটা কেমন লাগছে বলো? আরে কমেন্ট না করলে কি করে বুঝবো বলো তো? চলে এসেছি নকদারা লেক, যেটা লোকালসদের মধ্যে খুবই জনপ্রিয় আর কি, বোটিং হয়। তো তোমরা যারা এরকম একটা রাস্তা এনজয় করতে চাও আর সাথে বোটিংও করতে চাও, অবশ্যই নকদারায় আসতে পারো। এবার যাচ্ছি গুম্বাদারা। চলে এসেছি আজকের শেষ দ্রষ্টব্য, গুম্বাদারা মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রি গেট। একটা পাখি কন্টিনিউয়াসলি দেখে চলেছে। গতকাল আমি ছিলাম 102 নম্বর রুমে, যেটা আগের বার ছিলাম, কিন্তু ডুপ্লেতে আমার থাকা হয়নি। এইবার আমি শিফট করছি ডুপ্লেতে।
এটা 201 নম্বর রুম যেটা দেখাচ্ছি। ঢুকে ছিটকে যাওয়ার জোগাড় হতে পারে। ঢুকি। এই হচ্ছে হুইসপারিং পয়েন্টসের ডুপ্লে। এদিকে একটা ভিউ উইন্ডো, এখান থেকে মেঘের আনাগোনা পরিষ্কার দেখা যায় বসে এখান থেকে এই ভিউ। আচ্ছা, সবার আগে একটা কুইন সাইজ বেড রয়েছে, দুজন আরামসে শুতে পারবে। ওখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, ইমার্জেন্সি লাইট দেওয়া রয়েছে ইন কেস অফ পাওয়ার কাট। এখানে আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য। সোফা রয়েছে দুটো, একটা বড় দুজন বসার জন্য, এখানে একজন, তিনজন। মোট কথা এইটা কিন্তু 3 জনের ঘর। এখানে একটা বেড যেখানে 2 জন শুতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে আরেকটা বেড কোথায়? ওই যে বললাম ডুপ্লে, এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই আরেকটা বেডের সন্ধান পাওয়া যাবে। আহা, আর এই হচ্ছে ভিউ, অসাধারণ। বিরাট উইন্ডো, গ্লাস উইন্ডো, এপাশেও তাই। আচ্ছা, শুধু যে ওপরে ভিউ আছে এরকম কিন্তু নয়, আমি দেখিয়ে শেষ করতে পারবো না, এখানে এত কিছু আছে এই ঘরটার মধ্যে। এই যে পর্দাটা দেখছো, এটা সরালে একটা ব্যালকনি আছে। এই দুটো চেয়ার, এখানেও দুটো চেয়ার, আর এই হচ্ছে ভিউ। অসাধারণ না? এরকম একটা ব্যালকনি থাকলে সারা দিন এখানে কেটে যায়, সারা দিন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টয়লেট। টয়লেটটা একবার দেখাই। এইটা হচ্ছে টয়লেট। টয়লেটেও ভিউ উইন্ডো, বুঝতে পারছো? ওয়েস্টার্ন কামোড আছে, এদিকে গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর এই যে মেশিনটা, এটা বলছিলাম, এটা কিন্তু গরম জল দেয়। গরম লাগলে এই নিয়েও আছেন। ওয়েলকাম কিট হিসেবে ডেন্টাল কিট থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার সব দেওয়া হয় হুইসপারিং এ। সব মিলিয়ে আমার থাকা ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টেজ ফর শিওর। আচ্ছা, আজকে লাঞ্চে কি আছে আমি বলছি না, বলবে এই হুইসপারিং পাইন্স এর আয়ুষ। আয়ুষ, বলো কি কি আছে আজকে আমাদের এখানে লাঞ্চে আমরা কিছু করেছি। এর মধ্যে আছে স্টার্টিং এ আপনার গ্রিন সালাদ, ওকে, আপনার আলু ভাজা, পাপড়, রোস্টেড পাপড়, ডাল করেছি, আলু সোয়াবিনের সবজি আছে, আপনার প্লেন রাইস, চিকেন কষা করেছি, এটা আপনার পোস্ত বড়া করেছি, আচ্ছা, টমেটো চাটনি, আমরা মিষ্টি দই করেছি। বাবারে, চিকেনে তোমাদের প্লেট কত? যেখানে প্লেট আমাদের প্যাকেজে নিলে 3 পিস করে থাকে, আর আলাদা নিলে 4 পিস করে। আলাকাটে? হ্যাঁ, আপনার আলাকাটে প্রাইস থাকে আমাদের চিকেনের 200 বা 200 পিস করে, মানে চিকেন কারি আর চিকেন কষাতে একটু ডিফারেন্স করে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দুপুরের খাওয়াটা জম্পেশ ছিল, প্রত্যেকটা আইটেমই অনবদ্য ছিল। পোস্ট লাঞ্চ সময়টা এই ব্যালকনিতেই কাটলো। আসলে এই ব্যালকনিটা যে কি প্রিয় আমার। হুইসপারিং এর বেশিরভাগ সময়টাই এবার আমার এখানেই কেটেছে। এরকম একটা কুয়াশা মাখা বিকেলে বসে থাকতে না কেমন একটা লাগে। এতক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, ব্যালকনি থেকে একটু ডান দিকে চোখ ফেরাতেই দেখলাম পাইন মনটাও সেই ম্যাজিক্যাল রূপ নিয়েছে। তাই চলে এলাম। এই যে দেখো কি অবস্থা, অপূর্ব লাগে, অপূর্ব লাগে। এই যে জায়গাটা, মেঘ ঢুকে জায়গাটাকে পুরো পাল্টে দেয়, আর মায়াবী অলিক এক জগৎ মনে হয়। অসাধারণ লাগে, অসাধারণ লাগে। যদি সময় সুযোগ হয় মন্ডলগাঁও হুইসপারিং পাইন্স একবার এসো, দারুণ লাগবে। ওভারঅল সব কিছু, মানে সার্ভিস থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘরগুলো তো দেখেছো, অপূর্ব সুন্দর বললেও কম বলা হয়। এই হচ্ছে এখন অ্যাম্বিয়েন্স। পেছনে হোমস্টেটাও দেখা যাচ্ছে না, হারিয়ে গেছে। এখান থেকে এই ভিউ, ওই যে সূর্যদেব
একটু মুখ দেখিয়েছেন বোধহয়। মেঘ কাটছে, মেঘ একটু কাটছে, মেঘ যাচ্ছে আসছে, ঘিরে ফেলছে, আবার কেটে যাচ্ছে। বহুদিন বাদে এই রকম মেঘের খেলা দেখছি, মানে এত ঘন ঘন চেঞ্জ যে মুগ্ধ না হয়ে পারাই যায় না। তবে একটা বিধিসম্মত সতর্কীকরণ দিই, বর্ষাকালে এখানে কিন্তু জোঁক আছে। এই যে দেখো, দুলতে দুলতে আমিও একটু চুমু খেলাম জোঁকের। তবে এটুকু ইগনোর করলে বাকি যা যা আছে এখানে তা সারা বছরের অক্সিজেন নিয়ে ফেরার জন্য মোর দ্যান এনাফ। হুইসপারিং পাইনস প্রিমিয়াম হোমস্টে তো ছিলই, এবার আলট্রা প্রিমিয়াম হতে চলেছে। তার কারণ যেটুকু শুনলাম প্ল্যান্স অলরেডি কাজ চলছে। এই দেখো, এটা পুরোটা ঝাড়বাতি, ছোট ছোট লাগছে, মাঝখানে একটা বড় ঝাড়বাতি থাকবে। আর এই পুরো জায়গাটাকে কাঁচ দিয়ে ঘিরে সেন্ট্রালি হিটেড করার প্ল্যান নিয়ে রেখেছে, এবং মানে কাঁচ ফ্রেমে সেটও হয়ে গেছে, পরশুদিন লেগেও যাবে। মানে শীতকালে যারা আসবে তারা কি লেভেলে কমফোর্টে এখানে থাকতে পারবে সেটা একবার ভেবে দেখো। আর জায়গাটা নিয়ে আর তো কিছু বলার নেই, মণ্ডলগ্রামের একমাত্র হোমস্টে এবং নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট। তো আমার থাকা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবোই। যতবার আসি সেকেন্ড টাইম আবার আসতে ইচ্ছে করে। প্রথমবার যখন এসেছিলাম বর্ষার মণ্ডলগাঁও কেমন হয় সেইটা দেখার জন্য খুব ইচ্ছে হয়েছিল, তাই চলে এসেছি। এইবার মনে হচ্ছে এইগুলো হওয়ার পর শীতকালের মণ্ডলগাঁও কেমন লাগে তার জন্য আবার আসতে হবে। মণ্ডলগাঁওয়ে আজ সন্ধেটা যেন একটু দ্রুতই নামলো। একে একে জ্বলে উঠছে দূরের পাহাড়ের তারারা। ওদিকে ঝাড়বাতি লাগানোর কাজও কমপ্লিট। দেখো কি অপূর্ব লাগছে। আয়ুষ ওদিকে বারবিকিউ রেডি করতে শুরু করেছে। তবে আমি একা খাবো না, কিছু স্পেশাল মানুষও আজকে আমাদের যোগ দিয়েছে। দেখো তো চিনতে পারো কিনা। আরো ভালো লাগবে, আর কিরকম টেস্ট হয় সেটাও তোমাদেরকে বলতে পারবো। বিটিএস শুট চলছে না কি চলছে বুঝতে পারছি না, তবে আমি তোমাদের শাইনিং মংকে একটু জিজ্ঞেস করবো, বলো আগের বার আর এবারে ডিফারেন্স কি? প্রচুর ডিফারেন্স। মানে আগে এই জায়গাটা ছিল না এরকম শেড। আগের বার বৃষ্টি যখন হচ্ছিল তখন ওই ফিলটা নিতে পারছিলাম না, কেননা ভেতরে ছিলাম। এইবারে একদম ফিল নিতে পারবো, বাইরে বসে বর্ষার আনন্দটা নিতে পারবো। সাথে সাথে এই বারবিকিউর ওপরের জায়গাটা তো দেখালোই শঙ্খ। গল্প, আড্ডা, খুনসুটি, খাওয়া দাওয়া করে দারুণ কাটলো হুইসপারিং এর শেষ সন্ধেটা। অনেক স্মৃতি জমলো সিন্ধুকে। এদিকে বিদায় বেলা এগিয়ে আসছে, তাই বোধহয় মণ্ডলগাঁও চোখের জল ফেলছে। ঘুমোতে যাওয়ার আগে আমায়ও কেমন যেন ঘিরে ধরছে অল্প অল্প মন কেমনেরা। ঘুম ভাঙতেই দেখলাম মেঘ কেটেছে। মনকে বোঝালাম মণ্ডলগাঁও বোধহয় হাসি মুখেই বিদায় দেবে, তাই আমিও সব মন কেমনকে ঝেড়ে ফেলে যতটাই মুহূর্তগুলোকে আহরণ করা যায় সেই চেষ্টাই করলাম। সময় ছিল হাতে, তাই একটু এডিটও সারলাম। অবশেষে বিদায় বেলা উপস্থিত। বিদায় দিতে হবে এই মায়াবী মণ্ডলগাঁওকে, আর এই সপ্তাহের মতো বিদায় জানাতে হবে তোমাদেরও। কেমন লাগলো আজকের পর্ব জানিও কমেন্টে। আমি তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। কিন্তু আজ তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।